মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া ঘিরে ফের অগ্নিগর্ভ কোরীয় উপদ্বীপ। সর্বাধুনিক F-35 যুদ্ধবিমান যুক্ত হওয়ায় এবার মহড়ার তীব্রতা বেড়েছে কয়েক গুণ। পিয়ংইয়ং বলছে এটি ইতিহাসের সবচেয়ে বড়, দীর্ঘতম ও ভয়াবহ যুদ্ধ মহড়া। আর ওয়াশিংটনের আচরণকে তারা আখ্যা দিয়েছে ইয়াঙ্কি স্টাইল ঔদ্ধত্য। প্রশ্ন উঠছে, এই মহড়া প্রতিপক্ষের জন্য নাকি যুদ্ধ উস্কে দেওয়ার কৌশল? দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্প্রতি ওয়াশিংটনে গিয়ে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর পরদিনই শুরু হয় মার্কিন দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া উলচি ফ্রিডম শিল্ড। এবারের মহড়ায় শুধু যুদ্ধবিমানই নয়, পারমাণবিক হামলার কাল্পনিক মোকাবেলার মহড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তর কোরিয়ার সেনা কর্মকর্তা কিম ইয়ং বক স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন, যদি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এমন মহড়া চালিয়ে যায় তবে তাদেরকে ভয়াবহ মূল্যের খেসারত দিতে হবে। তার দাবি, কুনসান এয়ারবেসে স্থায়ীভাবে F-35 মোতায়েনের গুঞ্জন আরও বিপজ্জনক বার্তা দিচ্ছে। যদিও ওয়াশিংটন বলছে F-35 স্থায়ীভাবে রাখা হবে না, কেবল মহড়ার জন্য পাঠানো হয়েছে। F-35 হল পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও 19টি দেশ এগুলো ব্যবহার করছে বা অর্ডার করেছে। দক্ষিণ কোরিয়ারও নিজস্ব F-35 স্কোয়াড্রন রয়েছে। ফলে উত্তর কোরিয়ার অভিযোগ, মার্কিন বিমান আসলে শুধু মহড়ার জন্য নয়, বরং স্থায়ীভাবে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যেই আনা হয়েছে। এদিকে সীমান্তেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি প্রায় 30 জন উত্তর কোরিয়ার সৈন্য হঠাৎ সামরিক সীমারেখা অতিক্রম করলে দক্ষিণ কোরিয়া সতর্কতামূলক গুলি চালায়। পিয়ংইয়ং এটিকে গুরুতর উস্কানি বলে আখ্যা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার দাবি, সৈন্যরা কোনো নির্মাণ কাজে ব্যস্ত থাকাকালে সীমারেখা অতিক্রম করেছিল। মার্কিন জেনারেল জেভিয়ার ব্র্যানসন অবশ্য দাবি করেছেন, মহড়াটি একান্তই প্রতিরক্ষামূলক এবং এটি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার জোটের স্থায়িত্বের প্রতীক। কিন্তু বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ংয়ের চোখে এসব মহড়া কেবলমাত্র আগ্রাসনের প্রতিচ্ছবি। তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে যে আশঙ্কা, তারই জবাব হিসেবে এই মহড়া সাজানো হয়েছে। কোরীয় যুদ্ধ শেষ হয়েছিল 1953 সালের অস্ত্রবিরতির মাধ্যমে, কিন্তু শান্তি চুক্তি হয়নি। ফলে দুই কোরিয়া এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধে লিপ্ত। দীর্ঘ 7 দশক ধরে এই টানাপোড়েন চলছে, আর সাম্প্রতিক মহড়াগুলো প্রমাণ করছে শান্তির আশা এখনও অনেক দূরের বিষয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই সামরিক আঁতাত পিয়ংইয়ংকে আরও আক্রমণাত্মক করে তুলছে। উত্তর কোরিয়া যদি এবার পাল্টা শক্তি প্রদর্শনের পথে যায়, তবে উপদ্বীপের স্থিতিশীলতা আরও ভয়াবহ সংকটে পড়তে পারে। আজ থেকে কার্যকর হল যুক্তরাষ্ট্রের 50% শুল্ক, যা মহাবিপদে ফেলেছে ভারতকে। নরেন্দ্র মোদী নিজেই স্বীকার করেছেন এই বিপদের কথা, কিন্তু তিনি মাথা নত করেননি, বরং ট্রাম্পের সব ধরনের চাপ সহ্য করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে 4 বার ফোন করেছেন, কিন্তু মোদী সেই ফোন ধরেননি বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। Prime Minister Modi recently announced the reductions to India's unfair, very strong. ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার থেকে এই শুল্কারোপ কার্যকর হবে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসন। শুল্কারোপের বিষয়ে আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ঘোষণার প্রেক্ষিতে আনুষ্ঠানিক নির্দেশিকাও তৈরি করেছে তার প্রশাসন। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন নির্দেশিকাটি এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি, তবে এর খসড়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আজ থেকে সরকারিভাবে শুল্ক কার্যকর হওয়ার কথা। শুল্ক অনুযায়ী যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে 50% পর্যন্ত শুল্ক বসানো হবে। নির্দেশিকা তৈরি করেছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ, ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তত্ত্বাবধানে। নির্দেশিকায় বলা হয়েছে 27 আগস্ট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত 12:01 থেকে শুল্ক কার্যকর হবে। ভারতীয় সময় অনুযায়ী এটি বুধবার সকাল 9:31 থেকে শুরু হবে। 7 পাতার ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, শুল্ক আরোপের সিদ্ধান্তের পেছনে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্দেশিকায় বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনছে। ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলার অংশ হিসেবে দেখছে।
এর আগে 6 আগস্ট ট্রাম্প এক নির্বাহী নির্দেশে এ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। মার্কিন প্রশাসন জানিয়েছে, উল্লেখিত সময়ের পরে মার্কিন বাজারে প্রবেশ করা বা গুদাম থেকে বেরোনো ভারতীয় পণ্যের উপর শুল্ক কার্যকর হবে। অন্যদিকে নয়াদিল্লি ইতোমধ্যেই স্পষ্ট জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের এই শুল্ক চাপ মেনে নেবে না। ভারতের অবস্থান অনুযায়ী ওয়াশিংটনও রাশিয়া থেকে বিভিন্ন পণ্য কিনছে এবং আন্তর্জাতিক বাজারে নির্ভরশীলতা কমাতে দেশীয় পণ্যের পথ প্রসারিত করা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার গুজরাটের আহমেদাবাদে এক সভায় বলেন, যতই চাপ আসুক আমরা তার মোকাবেলা করার জন্য শক্তি বৃদ্ধি করব। আমরা আত্মনির্ভর ভারতের পথে অনেক দূর অগ্রসর হয়েছি, দেশ শক্তিশালী হয়েছে। এদিকে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রপ্তানিকারকদের উপর শুল্কের প্রভাব, অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবস্থান নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্কের চাপ বাড়তে পারে, তবে ভারত তা সহ্য করবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশঙ্কা করা হচ্ছে ভারতীয় রপ্তানি খাতে এটি বড় প্রভাব ফেলবে। মোদী সোমবার আহমেদাবাদে এক অনুষ্ঠানে বলেন, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও পশুপালকদের স্বার্থই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত চাপই আসুক ভারত তা মোকাবিলা করবে, কোনো ছাড় দেওয়া হবে না। ভারত ওয়াশিংটনের এই পদক্ষেপকে অন্যায্য ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। মোদী দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আমাদের সবার উচিত শুধু ভারতীয় পণ্য কেনা। তবে বিশ্লেষকদের মতে নতুন শুল্ক ভারতের শ্রমনির্ভর শিল্প যেমন বস্ত্র, রত্ন, অলংকার ও সামুদ্রিক খাদ্য রপ্তানিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলবে। বিশ্বে বাণিজ্য যুদ্ধ শুরু করে উল্টো বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 5 মাস আগে ওই যুদ্ধের সূচনা করেন তিনি। ভেবেছিলেন বাণিজ্যে ভারসাম্য আনবেন। তবে ওয়াশিংটনের এমন নীতি রাজনৈতিকভাবে অনেকটা বুমেরাং হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে তথাকথিত গ্লোবাল সাউথকে টার্গেট করে ওয়াশিংটন একা হয়ে পড়েছে বিশ্বমঞ্চে। বিপরীতে চীনের কাছ থেকে দেশগুলোকে দূরে রাখতে চাইলেও এখন বেইজিংই হয়ে উঠেছে গ্লোবাল সাউথের ত্রাণকর্তা। গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ 2 দেশ ভারত ও ব্রাজিল। তারা ওয়াশিংটনের ওই যুদ্ধের বিরুদ্ধে এক প্রকার পাল্টা যুদ্ধ ঘোষণা করেছে। দেশ দুটি কাছে ঘেঁষতে শুরু করেছে বেইজিংয়ের। এই 3 দেশই আবার ব্রিক্সের অংশীদার। অপশ্চিমাদের এই জোটে মূল সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। তবে বিশ্বের অন্য দেশগুলোও এই জোটে ঢোকার জন্য মরিয়া। ট্রাম্প গেল জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের অধিকর্তা হন। এরপর থেকে মিত্রদের, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সর্বশেষ দেশটির ওপর 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা কার্যকর করার জন্য চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য ভারতকে রাশিয়ার তেল কেনা থেকে বিরত রাখা। তবে এতে হিতে বিপরীত হয়েছে। রাশিয়া ছাড়াও চীনের দিকে ঝুঁকেছে ভারত। চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। এই মাসেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে মোদীর। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO-তে দেখা হবে উভয় নেতার। এটিও বহুজাতিক অপশ্চিমা গ্রুপ। এখন চীন ভারত সম্পর্ক উষ্ণ হতে শুরু করায় সেটিকে স্বাগত জানিয়েছেন ওয়াং ই। অবশ্য ভারতে চীনের রাষ্ট্রদূত শু ফেইং বলেছেন, ওয়াশিংটনের আরোপ করা এই শুল্কের দৃঢ়ভাবে বিরোধিতা করে বেইজিং। শুধু তাই নয়, বেইজিং নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, চুপ থাকলে হয়রানিকারী শক্তিশালী হয়। নয়াদিল্লির জন্য সবচেয়ে বড় অস্বস্তি হচ্ছে চীন ও রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে, কিন্তু চীনকে আপাতত ছাড় দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নাটকীয়ভাবে সম্পর্কের অবনতি ঘটায় নিজের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে মস্কো পাঠান মোদী। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা একমত হন ট্রাম্পকে ছাড় দেওয়া হবে না। তবে আলাস্কায় পুতিনকে ট্রাম্প যেভাবে অভ্যর্থনা জানিয়েছেন, আবার চীনের প্রতি ছাড়ের নীতি নিয়েছেন, তাতে পুরো গ্লোবাল সাউথও হতভম্ব হয়ে গেছে। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলের ব্যক্তিগত চিড়িয়াখানা ধানতারার বিরুদ্ধে অবৈধ প্রাণী আমদানি ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট।
ভান্তারা নামক বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রটির পরিচালনায় রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি। গুজরাটে অবস্থিত এই বিশাল কেন্দ্রে আশ্রয় পেয়েছে 200-র বেশি হাতি, 50টি ভালুক, 160টি বাঘ, 200টি সিংহ, 250টি চিতাবাঘ এবং 900টি কুমির সহ বহু বিরল ও বিপন্ন প্রাণী। বিপুল প্রাণী সম্পদের এই অভয়ারণ্যকে বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র হিসেবে দাবি করা হয়। তবে শুরু থেকেই ভান্তারা নিয়ে বন্যপ্রাণী অধিকার কর্মীরা নানা অভিযোগ করে আসছেন। তাদের ভাষ্যমতে কর্তৃপক্ষের এসব বিপন্ন প্রাণীকে বনে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই। তারা প্রাণীগুলোকে রেখে দিয়েছেন একটি বড় তেল শোধনাগারের পাশে সমতল জায়গায়, যা বন্যপ্রাণীদের থাকার উপযুক্ত নয়। সোমবার ভারতের সুপ্রিম কোর্ট জানায় তারা অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে গঠিত একটি কমিটিকে ভান্তারার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত করতে বলেছে। এসব অভিযোগের মধ্যে আছে অবৈধভাবে, বিশেষ করে হাতি সংগ্রহ, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের নিয়ম ভঙ্গ এবং অর্থ পাচারের মতো গুরুতর বিষয়। আদালত আরও জানিয়েছে এই তদন্তকারী দল গুজরাটের পরিবেশ ও জলবায়ু এসব প্রাণীদের থাকার উপযুক্ত কিনা সেটাও মূল্যায়ন করবে। পাশাপাশি এসব প্রাণীদের শুধু শখের বশে বা ব্যক্তিগত সংগ্রহশালা তৈরির জন্য রাখা হয়েছে কিনা সে বিষয়ে তারা খতিয়ে দেখবে। আদালত এই আদেশ দিয়েছেন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং বন্যপ্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর অভিযোগের ভিত্তিতে। গত মার্চে জার্মান সংবাদপত্র জুডয়েচে সাইটুংয়ের এক প্রতিবেদনে জানা যায় 2024 সালে কঙ্গো, সংযুক্ত আরব আমিরাত এবং ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 39,000 প্রাণী আমদানি করেছে ভান্তারা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী বিশেষভাবে তৈরি ট্রাকে করে বহু হাতিকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এখানে নিয়ে আসা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে ভান্তারা কর্তৃপক্ষ মঙ্গলবার একটি বিবৃতিতে জানায় তারা তদন্তকারী দলকে পূর্ণ সহযোগিতা করবে। স্বচ্ছতা, সহানুভূতি এবং আইন মেনে চলার ব্যাপারে ভান্তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে তারা আরও বলেছেন, আমাদের মূল উদ্দেশ্য হল প্রাণীদের উদ্ধার, পুনর্বাসন এবং যত্ন নেওয়া। 2024 সালে অনন্ত আম্বানির বিয়েতে গুরুত্বপূর্ণ কিছু আয়োজনের মধ্যে একটি হয়েছিল এই চিড়িয়াখানায়। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে নতুন পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই বৈঠকের খবর জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানায় বৈঠকটি উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হবে। ইউরোপীয় ইউনিয়নও এই বৈঠকে অংশ নেবে। এর আগে গত 25 জুলাই ইস্তাম্বুলে ইরান ও ইউরোপীয়দের মধ্যে আলোচনা হয়েছিল। জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধের পর এটি হবে দ্বিতীয় বৈঠক। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়। এরপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিত করে। ইসরায়েল ইরান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের হামলার কারণে ওয়াশিংটনের সঙ্গে চলমান পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়ে। ইউরোপের 3 দেশ সতর্ক করেছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করলে এবং IAEA এর সঙ্গে সহযোগিতা পুনরায় শুরু না করলে তারা 2015 সালের পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করবে। এতে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হবে। তবে ইরান অভিযোগ করেছে ইউরোপীয়রা চুক্তি লঙ্ঘন করছে এবং তাদের এ ধারা প্রয়োগের কোনো অধিকার নেই। 2015 সালে ইরান বিশ্বের 6 পরাশক্তি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পরমাণু কার্যক্রম সীমিত করতে সম্মত হয়। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। চুক্তির ইউরোপীয় 3 দেশ জানিয়েছে ইরান ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করলে এবং IAEA এর সঙ্গে সহযোগিতা ফিরিয়ে আনলে স্ন্যাপব্যাক কার্যকর করার সময়সীমা, যা অক্টোবরেই শেষ হবে, তা বাড়ানো হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ বিষয়ে বলেছেন, ইউরোপীয়দের স্ন্যাপব্যাক কার্যকর করার কোনো বৈধ অধিকার নেই। এদিকে ইসরায়েলের আগ্রাসন, দখল ও গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট করে বলেন, এখন আর শুধু স্লোগান, বিবৃতি বা নিন্দা জানানোর সময় নয়। যদি মুসলিম দেশগুলো এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান না নেয়, তবে ইতিহাস তার কঠিন বিচার করবে।
আরাকচি সতর্ক করে বলেন, বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন কেবল ফিলিস্তিনের জন্য নয়, গোটা মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক শান্তির জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই ইসরায়েলের আগ্রাসন রুখতে শুধু মুখের প্রতিবাদ যথেষ্ট নয়। জেদ্দায় মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের প্রাক্কালে তিনি বলেন, এবার বৈঠকের প্রতি বৈশ্বিক মনোযোগ রয়েছে। বিশেষত ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড মুসলিম বিশ্বের অস্তিত্বকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইসরায়েল গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। নারী শিশুদের উপর ভয়াবহ গণহত্যা চালানো হচ্ছে, মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে, ক্ষুধা ও দুর্ভিক্ষকে গণহত্যার হাতিয়ার বানানো হচ্ছে। এমনকি খাদ্য বিতরণ কেন্দ্রগুলোকে ক্ষুধার্ত নারী শিশুর জন্য মৃত্যু ফাঁদে রূপান্তরিত করা হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলের অপরাধ শুধু গাজায় সীমাবদ্ধ নয়। পশ্চিম তীরে অবৈধ বসতির সম্প্রসারণ, জেরুজালেমকে ইহুদিকরণ, লেবানন ও ইয়েমেনে হামলা, সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা, এমনকি সাম্প্রতিক সময়ে ইরানের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে 1000-এরও বেশি বেসামরিক মানুষ হত্যা, এসবই প্রমাণ করে ইসরায়েল সমগ্র অঞ্চলের জন্য বিপজ্জনক হুমকি। আরাকচি অভিযোগ করেন, কিছু পশ্চিমা শক্তি, বিশেষত যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে অব্যাহত সমর্থন দিয়ে এই অপরাধযজ্ঞে শরিক হয়েছেন। এর ফলে শুধু মুসলিম বিশ্বই নয়, গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, ইসলামী সহযোগিতা সংস্থার আসন্ন বৈঠক মুসলিম দেশগুলোর সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করবে। এই বৈঠক যদি নিরপরাধ মানুষ হত্যা ও ভূমি দখল রোধে কার্যকর সিদ্ধান্ত নিতে পারে, তবে তা নেতানিয়াহু ও তার সরকারের অতৃপ্ত উচ্চাকাঙ্ক্ষা দমন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিবে। অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে রীতিমতো বিস্মিত করেছে ইয়েমেনি যোদ্ধারা। এই হামলার মাধ্যমে তারা যেন হয়ে উঠেছে দ্বিতীয় ইরান, কারণ চলতি বছরেই ইরান একই অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করেছিল। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরান সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধে না জড়িয়ে ইয়েমেনকে দিয়ে যুদ্ধ চালানোর কৌশলী সিদ্ধান্ত নিয়েছে। আর সেই কৌশলী চালের অংশ হিসেবে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র আর যুদ্ধযন্ত্র ইয়েমেনে সরবরাহ করছে তেহরান। ইরানের এই কৌশলী খেলায় কোনো ধরনের হিসাব মেলাতে পারছে না ইসরায়েল, এমন মন্তব্যই দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের লেখনীতে। তাদের মতে, এতদিন ধরে ইয়েমেন মাঝে মধ্যে দুর্বল হামলা চালিয়ে আসছিল ইসরায়েলে। বিশেষ করে ইসরায়েলের বিমানবন্দরগুলো ছিল ইয়েমেনি যোদ্ধাদের টার্গেট। তবে হঠাৎ করে চলতি মাস থেকে ইয়েমেনের আঘাতগুলো ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক মিডিয়া। وذلك أثناء محاولة المدمرات التصدي للمسيرات والصواريخ اليمنية। ইসরায়েলকে ঘায়েল করতে ইরানের এই কৌশল বেশ কার্যকর হতে পারে বলে মনে করছেন সমরবিদরা, কারণ ইয়েমেনে প্রায় প্রতিনিয়তই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাঝে মধ্যে ইসরায়েলের বড় হামলায় কেঁপে উঠছে দেশটি। এমন অবস্থায় সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইয়েমেনের মাধ্যমে ইসরায়েলকে ঘায়েল করার পরিকল্পনাকে চমকপ্রদ বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গেল 22 আগস্ট গভীর রাতে তেল আবিবে চালানো হামলায় ইয়েমেনিরা এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF স্বীকার করেছে, তাদের 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, মার্কিন থার্ড, আলোচিত আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং, কোনোটি মিসাইলটিকে থামাতে পারেনি। ফলে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর। পরে ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। হামলায় ব্যবহার করা হয় ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সাধারণ মিসাইলের চেয়ে এটি অনেক ভয়াবহ, কারণ ভূমি থেকে 7-8 হাজার মিটার উচ্চতায় পৌঁছে এটি ছোট ছোট ওয়ারহেড বা সাবমিউনিশনে বিভক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুহূর্তেই ঘটে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। এই বৈশিষ্ট্যের কারণেই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি গণমাধ্যম। It has done what no other country on earth could do. 2 বছরের সংঘাতে এবারই প্রথমবারের মতো ইয়েমেন ক্লাস্টার মিসাইল ব্যবহার করলো। এতদিন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ কিছু পরাশক্তির কাছেই এই অস্ত্র ছিল। মধ্যপ্রাচ্যে এর মালিক ইরানও। 2021 সালে মাত্র 12 দিনের যুদ্ধে এই সমরাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে বিপর্যস্ত করেছিল তেহরান। বিশ্লেষকদের মতে এবার ইয়েমেনিদের হাতে সেই অস্ত্র তুলে দিয়েছে ইরান, যাতে ইসরায়েলকে চাপে রাখা যায়। এই ঘটনায় স্পষ্ট হয়েছে, ইয়েমেন এখন আর সাধারণ যোদ্ধা বাহিনী নয়, বরং ইরানের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর এক শক্তিশালী সামরিক শক্তিতে রূপ নিচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন ভারসাম্য তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
This is a dangerous business. What I do is a dangerous business. এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবল তাই নয়, নরেন্দ্র মোদীকে নিয়ে প্রচণ্ড ক্ষোভও ঝেড়েছেন বিশ্বমোড়ল। Bull riders, 110. একই সঙ্গে তিনি দাবি করেছেন, গত মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলাকে ঘিরে ভারত পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল তা শুধু তার ফোন কলের মাধ্যমেই থেমেছিল। Yes, they've been fighting for a long time. They've been fighting for. মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ভারত পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি মোদীকে ফোন করি, তাকে জিজ্ঞাসা করি পাকিস্তানের সঙ্গে কি চলছে। আমি তাকে একজন অত্যন্ত ভয়ঙ্কর মানুষ মনে করি। ফোন কলে তার রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরনো, শত শত বছরের শত্রুতার মতো। ট্রাম্প তার মন্ত্রিসভার বৈঠকে মোদী প্রসঙ্গে আরও জানান, ফোন কলে তিনি মোদীকে সতর্ক করেছিলেন, আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না। যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়ায় তাহলে সেটাই আপনাদের পরিণতি হবে। আমি আরও বলেছিলাম, আগামীকাল যদি ফোন না করেন এবং সংঘাত না থামান তাহলে শুধু বাণিজ্য চুক্তিই বাতিল করব না, এমন শুল্ক আরোপ করব যাতে আপনাদের মাথা ঘুরে যাবে। ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে আরও স্পষ্ট হলো নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের দূরত্ব ক্রমেই বাড়ছে। একসময় নরেন্দ্র মোদী ট্রাম্পকে তার ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেছিলেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর বেশ ঘটা করেই হোয়াইট হাউসে গিয়েছিলেন মোদী। তখন ট্রাম্পও মোদীকে বন্ধু বলে এক্সে একাধিক পোস্ট দেন। কিন্তু রাশিয়া ইস্যুতে হঠাৎ করেই সেই বন্ধুত্বে বড় ফাটল ধরল। বিশ্লেষকরা ধারণা করেছিলেন শেষমেশ মোদী কোনো একটা কারিশমা দেখিয়ে ট্রাম্পকে বশ করতে পারবেন, কিন্তু সেটা হয়নি। উল্টো ভারতের উপর যুক্তরাষ্ট্রের ক্ষোভ বেড়েই যাচ্ছে বলে ধারণা করছেন বোদ্ধারা। এদিকে বুধবার থেকে ট্রাম্পের 50% শুল্ক কার্যকর করা হয়েছে ভারতের উপর। জার্মানি গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ট্রাম্প 4 বার মোদীকে ফোন দিয়েছিলেন, কিন্তু তিনি ফোন ধরেননি। উল্টো মোদী ঘোষণা দিয়েছেন রাশিয়া থেকে তারা তেল কেনা অব্যাহত রাখবেন এবং ট্রাম্পের সব ধরনের চাপ সহ্য করবেন। উল্লেখ্য, গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়। এরপর 4 মে ভারত শুরু করে অপারেশন সিঁদুর, যেখানে লস্কর-ই তায়েবা এবং জয়শ-ই মোহাম্মদের 70 জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করে নয়াদিল্লি। জবাবে পাকিস্তান সেনাবাহিনী 7 মে শুরু করে অপারেশন বুনিয়ান উল মারসুস। পাকিস্তানের দাবি, এই অভিযানে ভারতে 31 জন নিহত ও 27 জন আহত হয়েছে। টানা 5 দিন সংঘাত চলার পর 9 মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইসলামাবাদ এই জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি সেই দাবি মানেনি। সংঘাত পরবর্তী পরিস্থিতিতে দিল্লির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আরও খারাপ হয়েছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। এই শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে।